স্কুলের পদার্থবিদ্যা মেকানিক্স কোর্সের 11 লেকচারের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে একটা শর্ট ইন্ট্রোডাকশন নেব, যে বিজ্ঞানীরা আসলে কীভাবে কাজ করেন, তাদের কাজের প্যাটার্নটা কী, সেই বিষয়ে আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশন নেব, একটা ধারণা নেব। তো গত লেকচারে আমি বিজ্ঞানীদের কাজের ব্যাপারে খানিকটা বলেছিলাম যে বিজ্ঞানীরা আসলে যেটা করেন সেটা হচ্ছে যে প্রাকৃতিক নিয়মগুলোর প্যাটার্নগুলো কি সেটা তারা বের করে। তো সেটা নিয়ে আমি গত ক্লাসে একটুখানি বলেছিলাম। তো আজকের লেকচারে যেটা দেখবো সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা একটা প্যাটার্নে কাজ করেন, কি প্যাটার্নে কাজ করেন, যদিও তারা প্রাকৃতিক নিয়মগুলোর প্যাটার্ন বের করেন এবং এই প্যাটার্ন বের করার কাজটাও তারা একটা পদ্ধতি, একটা চক্রের মাধ্যমে করেন। সেই চক্রটা সম্পর্কে আমরা আজকের লেকচারে জানবো। তো শুরুতেই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে পদার্থবিজ্ঞান একটা পরীক্ষণ নির্ভর বিজ্ঞান, এই কথাটা লেখা আছে। তো এই জিনিসটা আসলে কি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু একটা মনে হলো, আমি এটা বলে দিলাম এবং এটাই ফিজিক্সের ল, ব্যাপারটা কিন্তু তা না। আমার প্রতিটা কথা, প্রতিটা নীতি বা সূত্র, এটা সুনির্দিষ্ট পরীক্ষার ধাপ পেরিয়ে তারপরে সুনির্দিষ্টভাবে এটা গ্রহণযোগ্যতা পাবে। তো আমি কিছু একটা বলে দিলেই সেটা ফিজিক্সের ল হয় না বা ফিজিক্সের সূত্র বা নীতি হয় না, সেটা নিউটন, আইনস্টাইন কিংবা যে কোনো বিজ্ঞানের জন্য সত্য। যে বিজ্ঞানীরা যে তত্ত্ব বা যে নীতি দেন না কেন, তারা প্রত্যেকটা নীতি একটা সুনির্দিষ্ট পরীক্ষার ধাপ পেরিয়ে তারপর গ্রহণযোগ্যতা পায়। তো পদার্থবিজ্ঞান একটা পরীক্ষণ নির্ভর বিজ্ঞান, আমাকে প্রতিটি কথা পরীক্ষার মাধ্যমে পাশ হয়ে আসতে হবে। যে কথাটা একটু আগে বলছিলাম যে পদার্থবিজ্ঞানীরা প্রাকৃতিক ঘটনাগুলো দেখেন, পর্যবেক্ষণ করেন এবং এদের মূল সূত্রগুলো বের করেন এবং এদের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করেন। আচ্ছা, তো পরের কথাটা হচ্ছে যে প্রাকৃতিক ঘটনাগুলোর এই মূল সূত্র প্যাটার্নই হলো তত্ত্ব নীতি সূত্র। তো তত্ত্ব নীতি সূত্র নিয়ে আমি নেক্সট লেকচারে বলবো, এই লেকচারে আমি বলছি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে, আমি আসছি একটু পরেই। তো প্রতিটি তত্ত্ব দীর্ঘদিনের বৈজ্ঞানিক পরীক্ষা, প্রাকৃতিক ঘটনার পর্যবেক্ষণ, পদার্থবিজ্ঞানের সংশ্লিষ্ট পরীক্ষার সূত্র নীতিসমূহের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়। যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিটি তত্ত্ব একটা বিজ্ঞানীরা বা একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা দিলেই সেটা যে আমাদের পাঠ্যপুস্তকে চলে আসে তা না। প্রতিটি তত্ত্ব দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন অ্যাটমসফিয়ারে এই তত্ত্ব এবং নীতিগুলোর পরীক্ষা নিরীক্ষা হয়। দীর্ঘদিনের গ্রহণযোগ্যতার ফলে ধীরে 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 বিভিন্ন স্টেপ পেরিয়ে তারপরে একসময় একদম 100% নিশ্চিত হওয়ার পরে এটা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে আসে। ব্যাপারটা এমন না যে একটা তত্ত্ব নীতি দেওয়ার সাথে সাথেই অল্প কিছু দিনের মধ্যে এটা আমাদের পাঠ্যপুস্তকে চলে আসে। দীর্ঘদিনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তি তর্কের বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ, এই ধাপগুলো পেরিয়ে আসলে এটা একসময় এটা পাঠ্যপুস্তকে আমাদের আসে। তো এখন আমি নেক্সট স্লাইডে যেটা করব সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি, বিজ্ঞানীরা আসলে কম বেশি একটা প্যাটার্নে কাজ করেন। তারা একটা সমস্যা সম্পর্কে অবগত হন, তারপর সেটা সম্পর্কে তথ্য নিয়ে তারপর তারা একটা আনুমানিক সিদ্ধান্ত নেন। আনুমানিক সিদ্ধান্ত নিয়ে তারা পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলো থেকে যে রেজাল্ট বেরিয়ে আসে সেগুলো তারা বিশ্লেষণ করেন, তারপর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন কিংবা সিদ্ধান্তে স্টিক থাকেন। এই ব্যাপারগুলোই আসলে একটা প্যাটার্নের মাধ্যমে হয়। সেই প্যাটার্নটা আমি নেক্সট স্লাইডে বর্ণনা করব। তো শুরুতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সমস্যা সম্পর্কে ভালোভাবে জানতে হয় যে আমার সমস্যাটা কী। যে শাখার যে বিজ্ঞানের যে শাখার বিজ্ঞানী হোক না কেন, তাকে প্রথমেই জানতে হয় যে তিনি কী সমস্যা নিয়ে কাজ করছেন। তো প্রথমেই তাকে সমস্যাটা সম্পর্কে জানতে হয়। সমস্যাটা সম্পর্কে জানার পরে তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমি দেখছি যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। এক হতে পারে যে তার কাছে, বিজ্ঞানের কাছে আগে থেকে অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো তিনি বিশ্লেষণ করছেন, অথবা তাকে নিজে থেকেই ফিল্ড ওয়ার্ক করে তথ্যগুলো সংগ্রহ করতে হয়। তো তথ্যগুলো সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করতে হয় এবং সমস্যাটা কী সেটার সাথে তথ্যগুলো মিলিয়ে তাকে একটা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আনুমানিক সিদ্ধান্ত কি, আমরা তো আসলে সমস্যাটা নিয়ে কেন ঘাটাঘাটি করছি, সমস্যাটা সমাধান করার জন্য ঘাটাঘাটি করছি এবং সমস্যাটা সম্পর্কিত যাবতীয় তথ্য আমার কাছে আছে। তো তথ্যগুলো থেকে সমস্যাটা আমি জেনে সেটার সলিউশন কী হবে, সেটার সমাধান কী হবে, সেটা নিয়ে একটা আনুমানিক সিদ্ধান্ত আমি নিই। এখন আনুমানিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাকে যেটা নেওয়ার পরবর্তীতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে যে আমার আনুমানিক সিদ্ধান্তটা ঠিক আছে কিনা।
তো এর পরবর্তীতে আনুমানিক সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে বিজ্ঞানীরা যেটা করেন সেটা হচ্ছে পরীক্ষার পরিকল্পনা করেন। তো আনুমানিক সিদ্ধান্ত এবং পরীক্ষার পরিকল্পনা এই দুইটা স্টেপে কিন্তু আসলে একজন বিজ্ঞানীর বা একটা বিজ্ঞানীদের যে দলটা কাজ করছে তাদের সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা, এই সবগুলোর মিশেলে আসলে একটা আনুমানিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরীক্ষার পরিকল্পনা করা হয়। এই জন্য অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং দক্ষতা এই ব্যাপারগুলো এখানে খুব জরুরি। তো আসলে কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা হয়, বিজ্ঞানীদের অভিজ্ঞতা হয়। তো এরপরে যেটা হয় যে পরীক্ষার পরিকল্পনা করার পরে পরীক্ষাটা করা হয়। তো পরীক্ষাটা করার আসলে এটা এখন বিজ্ঞানের কোন ক্ষেত্রে কাজটা হচ্ছে, কোন শাখার কাজ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমার পরীক্ষার পরিবেশ সেট করতে হয়। পরীক্ষাটা আমি কোন পরিবেশে করব, কি কি এক্সপেরিমেন্ট সেট আপ লাগবে, আমার কি কি যন্ত্রপাতি লাগবে সেইগুলো ডিজাইন করতে হয়, সেগুলার আমাকে সেগুলো ঠিকমতো সাজাতে হয়। তো এই ব্যাপারগুলো করার পরে আমি পরীক্ষাটা করি। তো পরীক্ষাটা করার পরে যেটা হয় সেটা হচ্ছে আমি পরীক্ষা থেকে কিছু ফলাফল পাই। তো ফলাফলগুলো পাওয়ার পরে সেগুলো আমি বিশ্লেষণ করি। তো সেগুলা ফলাফলকে বিশ্লেষণ আমি করে যেটা আমি যাচাই করতে চেষ্টা করি যে আমার আনুমানিক সিদ্ধান্ত স্টেপে যে ঘটনা যে আমি সিদ্ধান্তগুলো আমি নিয়েছিলাম সেগুলো ভ্যালিড কিনা, অর্থাৎ সেগুলো ঠিক আছে কিনা সেটা আমাকে যাচাই করতে হয়। তো এই যাচাইটা করার সময় আমাকে যদি দেখা যায় যে আমার আনুমানিক সিদ্ধান্তটা ভুল ছিল, তাহলে কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার আনুমানিক সিদ্ধান্ত বর্জন কিংবা সংশোধন করতে হয়। তো বর্জন ও সংশোধনের পরে আমাকে আবার নতুন পরীক্ষার ডিজাইন করতে হয়, যে নতুন আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করতে। নতুন আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি আগের আনুমানিক সিদ্ধান্ত আমার সঠিক ছিল না, আমি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পেলাম যে আমার আগের ফলাফলটা ঠিক, আগের আনুমানিক সিদ্ধান্তটা ঠিক ছিল না। তো এই ঠিক যেহেতু ছিল না, আমাকে আনুমানিক সিদ্ধান্ত বর্জন করতে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে। সংশোধন করে আমি নতুন আনুমানিক সিদ্ধান্ত আমি গ্রহণ করলাম। তবে নতুন আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করার পরবর্তীতে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আবার নতুন পরীক্ষার পরিকল্পনা করতে হয়। আমার পরীক্ষা এই ক্ষেত্রে আমার যেহেতু সিদ্ধান্তটা নতুন, সেহেতু আমাদের পরীক্ষা পরিকল্পনা নতুন করে করতে হয়। এবং এই নতুন করে পরীক্ষার পরিকল্পনা করার ফলে আমাকে আবার নতুন করে পরীক্ষাটা করতে হয়, আবার নতুন করে ফলাফল বিশ্লেষণ করতে হয়। আবার যদি আমার সিদ্ধান্ত ভুল হয়ে থাকে তাহলে আবার বর্জন সংশোধন করে নতুন আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে আবার পরীক্ষা করতে হয়। তো এই প্যাটার্নটাই চলতে থাকে। এক সময় দেখা যায় যে আমরা সঠিক আনুমানিক সিদ্ধান্তে পৌঁছাই এবং সেটাই আমরা একসময় ফলাফল হিসেবে প্রকাশ করি। তো আমার এই যখন পরীক্ষার ফলাফলের সাথে আমার আনুমানিক সিদ্ধান্তর ব্যাপারটা মিলে যাবে, তখন আমি সিদ্ধান্ত গ্রহণ করব এবং ফলাফলটা আমি প্রকাশ করব। তো এটাই হচ্ছে আমার বৈজ্ঞানিক পদ্ধতি। দেখা যাচ্ছে শেষ স্টেপে আমি ফলাফলটা প্রকাশ করলাম। তো এই প্যাটার্নটা আমরা স্টাডি করে যেটা বুঝতে পারলাম যে আমাদের কাজ করার পদ্ধতিটা হচ্ছে এরকম। এই প্যাটার্নটা আমরা মেনে চলি। আসলে ব্যাপারটা এমন না যে প্রতিটা সব বিজ্ঞানী আসলে ঠিক এই নিয়মটাই মেনে চলেন, বাট কম বেশি তাদের কাজের প্যাটার্নটা হচ্ছে এরকম যে সমস্যার সমাধান তারা জানেন, তথ্য সংগ্রহ করেন, একটা সিদ্ধান্ত নেন, একটা হাইপোথিসিস দেন, তারপর সেটা এক্সপেরিমেন্টাল পদ্ধতির এক্সপেরিমেন্টের আন্ডারে তারা সেটা পার হয়ে আসে। তারপর আনুমানিক সিদ্ধান্তটা তারা যাচাই বাছাই হয়, ফলাফল বিশ্লেষণ হয়, তারপরে এক সময় তারা একটা সিদ্ধান্তে পৌঁছান, সেই সিদ্ধান্ত তারা সায়েন্টিফিক পেপার বা ফলাফল হিসেবে প্রকাশ করেন। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তো বৈজ্ঞানিক পদ্ধতি আমরা যে প্যাটার্ন পাই সেটা হলো যে সমস্যা সম্পর্কে নির্দিষ্টকরণ, তারপরে হচ্ছে সমস্যাটি সম্পর্কে তথ্য সংগ্রহ বিশ্লেষণ, তারপর অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করে পরীক্ষার পরিকল্পনা, পরীক্ষণ, পর্যবেক্ষণ ও অনুমিত সিদ্ধান্ত যাচাই, তারপর হচ্ছে ফল প্রকাশ। তো এখানে প্রতিটা ধাপে একজন বিজ্ঞানীর সৃজনশীলতা প্রকাশ পায়। প্রতিটা ধাপে তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সঠিক পরীক্ষার ডিজাইন করা এবং সঠিক এক্সপেরিমেন্টাল সেট আপ করা, এগুলোর মধ্যে একজন বিজ্ঞানীর সৃজনশীলতা এবং দক্ষতা এটা প্রকাশ পায়। তো আমরা এই লেকচারে যেটা বুঝতে পারলাম যে বিজ্ঞানীরা কী পদ্ধতিতে কাজ করেন এবং সায়েন্টিফিক মেথড সম্পর্কে আমরা জানলাম এই লেকচারে। তো নেক্সট লেকচারে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে তো এই লেকচারে আলোচনা করলাম। নেক্সট লেকচারে আলোচনা করব আমরা তত্ত্ব, নীতি, পরীক্ষণ, এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। আর আমার ইচ্ছা আছে যে গ্যালিলিওর এক্সপেরিমেন্টাল একটা আমি একটু ডেমনস্ট্রেট করব। তো নেক্সট লেকচার আবার সবার সাথে দেখা হবে। আজকের লেকচার এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।